ত্রয়োদশ নির্বাচনের প্রার্থী তালিকা চূড়ান্ত। 298 আসনে লড়বেন 1967 জন। প্রতীক বরাদ্দ চলছে, কাল থেকে প্রচারণা শুরু। ভোটের দিন ঠিক রেখে পাবনা 1 ও 2 আসনে নতুন তফসিল। ইসির বিরুদ্ধে এবার আইনি লড়াইয়ে প্রার্থিতা হারানো বিএনপির 3 নেতা। অর্ধশত আসনে দাপিয়ে বেড়াচ্ছেন বিদ্রোহীরা। শেষ পর্যন্ত দলের ডাকে সাড়া দেওয়ার আশায় হাইকমান্ড। 2 দশক পর আজ সিলেট যাচ্ছেন তারেক রহমান। কাল মাজার জিয়ারতের পর নির্বাচনী প্রচারণা শুরু। আলিয়া মাদ্রাসা মাঠের জনসভা জনসমুদ্রে রূপ নেয়ার আশা, নেতাকর্মীর উচ্ছ্বাস। গুমের মামলায় শেখ হাসিনা সহ 17 জনের বিরুদ্ধে আজ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন ব্যারিস্টার আরমান। বিচার কার্যক্রম সরাসরি সম্প্রচার করবে বিটিভি। এবং চরম নৈরাজ্যের পর অবশেষে এলপিজি আমদানিতে গতি। 2 মাসে আসছে 3.5 লাখ মেট্রিক টন। রমজানের আগেই সংকট কেটে যাওয়ার আশা জ্বালানি উপদেষ্টার। সময় সংবাদের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের লড়াইয়ে 298 আসনে থাকছেন 1967 জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী। আর যাচাই বাছাই ও আপিল শুনানির পর 2253 জন প্রার্থী বৈধ হলেও ভোটের মাঠ থেকে সরে দাঁড়ান 305 জন। আজ সকাল 9টা থেকে প্রার্থীদের প্রতীক বরাদ্দ কার্যক্রম শুরু হয়েছে। আগামীকাল থেকে আনুষ্ঠানিক প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। নির্বাচন কমিশনের তথ্য বলছে 51টি নিবন্ধিত রাজনৈতিক দলের এবং স্বতন্ত্র মিলিয়ে মনোনয়নপত্র জমা দেন 2568 জন। তবে যাচাই বাছাইয়ে রিটার্নিং অফিসার বাতিল করেন 723 জনের মনোনয়ন। পরে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে 645 জন নির্বাচন কমিশনে আপিল করলে 417 জনই প্রার্থিতা ফিরে পান। ফলে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়ায় 2253 জন। মঙ্গলবার ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। এদিন 305 জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেন। এদিকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে সমর্থন করে প্রার্থিতা প্রত্যাহার করেন ঢাকা 17 আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সরওয়ার হোসেন। শুধু তাই নয়, জোটের প্রতি সম্মান রেখেও কোনো দলের প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। সব মিলিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের লড়াইয়ে 298 আসনে থাকছেন 1967 জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী। নির্বাচন কমিশনের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, ঢাকা 12 আসনে এবার সর্বোচ্চ 15 জন প্রতিদ্বন্দ্বী রয়েছেন। 13 জন প্রার্থী নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে নারায়ণগঞ্জ 4 আসন, আর সর্বনিম্ন প্রার্থী রয়েছেন 2 জন। তবে এবারের ভোটে থাকছে না একক প্রার্থী। এদিকে বুধবার প্রতীক পেয়ে প্রচারণা নামছেন প্রার্থীরা। তবে ভোটের দিন ঠিক রেখে পাবনা 1 ও পাবনা 2 আসনের নতুন তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আছেন সহকর্মী আব্দুল্লাহ শাফি। আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে আছেন কাউসারা চৌধুরী কুমু এবং চট্টগ্রামে আছেন ফেরদৌস লিপি। সরাসরি প্রথমে যাচ্ছি কুমুর কাছে। কুমু, আগারগাঁও রিটার্নিং অফিসারের কার্যালয়, এখানে মূলত ঢাকার 13 এবং 15 আসনের প্রার্থীদের রিটার্নিং অফিসার এখানে রয়েছে। এবং আজ যেহেতু গতকাল চূড়ান্ত প্রার্থী নির্ধারণের পরেই আজ কিন্তু প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে প্রার্থীদের মধ্যে। এই 2টি আসনে মূলত প্রার্থী রয়েছেন, প্রায় 17 জন প্রার্থী রয়েছেন। ঢাকা 13তে বিএনপির হয়ে লড়ছেন ববি হাজ্জাজ, অর্থাৎ যিনি এনডিএমের চেয়ারম্যান ছিলেন, তিনি কিন্তু তার দল ত্যাগ করে বিএনপিতে এসে যোগ দিয়েছেন এবং বিএনপি এই আসনটি তার জন্যই বরাদ্দ করেছেন। এবং তার সাথে যিনি লড়বেন তিনি হচ্ছে মামুনুল হক, খেলাফত মজলিসের। একই সাথে ঢাকা 13 আসনের প্রার্থী রয়েছেন, বিএনপির প্রার্থী রয়েছেন শফিকুল ইসলাম মিল্টন এবং জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি মূলত হচ্ছে লড়বেন এই আসন থেকে। অর্থাৎ এই 2 আসনে মূলত লড়াই হবেন, বিশেষ করে ঢাকা 15 আসনে যে জামায়াতের আমির এবং বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম মিল্টনের মধ্যে, এবং 13 আসনে জামাত, বাংলাদেশ খেলাফত আন্দোলন এবং রয়েছেন বিএনপি প্রার্থী। অর্থাৎ জামাত কিন্তু এই 13 আসনটি ছেড়ে দিয়েছেন তার জোটের জন্য। যেহেতু এই 2টি আসনে 17 জন প্রার্থী, তারা
লড়বেন এবং সকলে আসলে প্রতীক নেয়ার জন্যই মূলত সকলে এসে এখানে উপস্থিত হচ্ছেন। কিছুক্ষণের মধ্যেই হয়তো প্রতীক বরাদ্দ দেওয়া শুরু হবে এবং তার আগে নির্বাচন কমিশনের পক্ষ থেকে অর্থাৎ রিটার্নিং কার্যালয়ের পক্ষ থেকে তারা তাদের বিশেষ করে প্রার্থীদের যে আচরণ বিধিমালা রয়েছে সেই আচরণ বিধিমালাটি হয়তো তাদেরকে কিছুটা অবগত করবেন, যাতে করে আচরণ বিধিমালার প্রতিপালনে কোনো ব্যত্যয় না ঘটে। এই বিষয়গুলো নিয়েই মূলত হচ্ছে একটু ব্যাখ্যা করবেন, তারপরে প্রতীক দেওয়া শুরু করবেন। আমাদের আরেক সহকর্মী রয়েছে সেগুনবাগিচার রিটার্নিং অফিসারের কার্যালয়ে আব্দুল্লাহ শাফি, আমরা তার কাছে চলে যাচ্ছি। প্রতীক বরাদ্দ চলছে, সেখানে প্রার্থীরা আসছেন। এখানে ঢাকা বিভাগীয় যে কমিশনের কার্যালয় আছে এবং এটি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ও, সেইখানে ঢাকার যে 13টি আসন রয়েছে, মহানগরের 15টি আসনের মধ্যে এইখানে 13টি আসনের প্রতীক বরাদ্দ চলছে এখন পর্যন্ত। 4 এবং এইখানে হচ্ছে 4 থেকে 18 আসন পর্যন্ত, মাঝে 13 এবং 15 আসন বাদে বাকি 13টি আসনের প্রতীক বরাদ্দ এখানে চলছে। এখানে কিছুক্ষণ আগে হচ্ছে জামায়াতের 4 এবং 5-এর জামায়াতের প্রার্থীরা এসেছেন, তাদের প্রতীক বরাদ্দ নিয়েছেন এবং বিএনপির 4 আসন এবং 5 আসনের প্রার্থীরা এসেছেন, এসে তাদের প্রতীক বরাদ্দ নিয়ে গেছেন এবং এর বাইরে অন্যান্য দলের কোনো প্রার্থীকে কিন্তু এখন পর্যন্ত দেখা যায়নি। এখানে ঢাকার বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থীরা কিন্তু কিছুক্ষণ পর আসবেন। ঢাকা 8-এ মির্জা আব্বাস, নাসিরউদ্দিন পাটোয়ারি এবং 9-এ তাসনিম জারা সহ, এবং ঢাকা 17-তে আছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বিপরীতে যিনি খালিদুজ্জামান, তিনিও আসবেন এখানে প্রতীক বরাদ্দ নেওয়ার জন্য। তো এখানে এসে এখন পর্যন্ত যে কয়েকজন প্রার্থী এসেছেন তারা গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এবং আগামীকাল থেকে যে তারা আনুষ্ঠানিকভাবে প্রচারণায় যাবেন সেটি তারা আমাদেরকে জানিয়েছেন এবং একটা উৎসব মুখর পরিবেশ কিন্তু এখানে বিরাজ করছে, কারণ নেতাকর্মীদেরকে তারা নিয়ে এসেছেন এবং তারা প্রতীক বরাদ্দ নিয়েই তারপর গণমাধ্যমের সঙ্গে অল্প 2-4টা কথা বলে চলে যাচ্ছেন। তবে এইখানে একটা বিষয় স্পষ্ট, দুটো বিষয় খুব ক্যাটাগরিক্যালি তারা বলছেন যে হচ্ছে জামায়াতের যারা এখানে আসছেন কথা বলছেন, তারা বলছেন লেভেল প্লেইং ফিল্ডের ব্যাপারে তারা খুবই অসন্তুষ্টির কথা জানিয়েছেন। একই সাথে বিএনপির যারা আসছেন তারা কিন্তু নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে তারা সন্তুষ্টির কথা বলছেন এবং আগামীকাল থেকে প্রচারণা শুরু হবে, তারপর হয়তো বাকি বিষয়গুলো জানা যাবে এবং এইখানে পরবর্তীতে যারা আসবেন তাদের কাছ থেকে হয়তো বিষয়গুলো আমরা জানবো। তো আমরা এখন চলে যাব চট্টগ্রামে ফেরদৌস লিপির কাছে। চট্টগ্রামের 16টি যে সংসদীয় আসনের নির্বাচন, সেখানে কিন্তু 3টি রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ হবে এবং আমরা এই মুহূর্তে আছি জেলা প্রশাসনের কার্যালয়ে, অর্থাৎ যেখানে রিটার্নিং অফিসার কিছুক্ষণের মধ্যে প্রতীক বরাদ্দের কার্যক্রম শুরু করবেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে প্রার্থী, সমর্থক সহ প্রতিদ্বন্দ্বী দলে যারা আছেন অনেকে এসে উপস্থিত হয়েছেন এবং কিছুক্ষণের মধ্যেই যে আনুষ্ঠানিক প্রতীক বরাদ্দ সেটা শুরু হবে এবং জেলা প্রশাসনের এখান থেকে প্রায় 10টি আসন, অর্থাৎ চট্টগ্রামে যে 16টি আসন রয়েছে তার মধ্যে 10টি আসনের প্রতীক বরাদ্দ এখান থেকেই হবে এবং সকাল 10টায় যে শিডিউলটা রাখা হয়েছে সেটি হচ্ছে চট্টগ্রাম 1 আসন, অর্থাৎ যেটা মিরেরসরাই, সেই এলাকার প্রতীক বরাদ্দ হবে এবং ইতিমধ্যে যেহেতু একটু চট্টগ্রাম শহর থেকে দূর আছে সে কারণে অনেক প্রার্থী তারা কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছেছেন এবং যখন অন্যান্য প্রার্থীরাও আসবে তখন যে আনুষ্ঠানিক কার্যক্রম সেটা শুরু হবে এবং আমরা যখন দেখেছি প্রার্থীরা এই যে রিটার্নিং অফিসে আসছেন সেখানে কিন্তু বেশ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিশেষ করে প্রার্থীদের সাথে একাধিক যে সমর্থক বা যারা লোকজন আছে তাদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, অন্তত সিলেক্টেড মানুষদেরকে নিয়ে কিন্তু তাদের সম্মেলন কক্ষে প্রবেশ করতে দেওয়া হচ্ছে এবং তারপরে চট্টগ্রাম 1 আসনের যে প্রতীক বরাদ্দ তারপর শুরু হবে 2-এ। তো এইভাবে কিন্তু বিকেল 3টা পর্যন্ত আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ চলবে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামে যে প্রতীক বরাদ্দ তার সর্বশেষ। চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী ফেরদৌস লিপি। তার আগে আমরা যুক্ত ছিলাম ঢাকা রিটার্নিং অফিসারের কার্যালয়ে, সেখানে ছিলেন আমাদের সহকর্মী আব্দুল্লাহ শাফি এবং তার আগে ছিলাম আগারগাঁও নির্বাচন ভবনে, সেখানে ছিলেন আমাদের সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। একদিকে কিছু আসনে বিদ্রোহী প্রার্থী, আবার কিছু আসনে প্রার্থী শূন্যতা, এমন বিপরীতমুখী অবস্থায় অস্বস্তিতে ফেলছে বিএনপিকে। এখনও প্রায় অর্ধশত আসনে দাপিয়ে বেড়াচ্ছেন মনোনয়ন বঞ্চিতরা। তবে বিদ্রোহীদের সরিয়ে আনতে তৎপর কেন্দ্র। শীর্ষ নেতাদের আশা শেষ পর্যন্ত দলের ডাকে সাড়া দেবেন বিদ্রোহীরা। অন্যদিকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে এবার আইনি লড়াইয়ে নেমেছেন প্রার্থিতা হারানো বিএনপির 3 নেতা। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়া 2 বিএনপি জোটের প্রার্থীর জন্য এই আসনে অস্বস্তির কারণ দলটির সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা। দলের সিদ্ধান্ত অমান্য করে নির্বাচন করায় বিএনপি থেকে বহিষ্কৃত হলেও ছাড়েননি ভোটের মাঠ।
রকম কারচুপি 12ই ফেব্রুয়ারি আমরা হইতে দেব না। পটুয়াখালী 3 আসনেও বিএনপি জোটের প্রার্থী নুরুল হক নূরের সামনে বড় চ্যালেঞ্জ দলটির পদ হারানো নেতা হাসান মামুন। বিএনপি ও তার জোট সঙ্গীদের জন্য নির্বাচনী মাঠে স্বতন্ত্র প্রার্থীরা এমন অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছেন প্রায় অর্ধশত আসনে। এমনকি আগের নির্বাচনে নোয়াখালী, নারায়ণগঞ্জের মতো জেলায় সুবিধাজনক অবস্থানে থাকলেও এবার ভাবাচ্ছে বিদ্রোহী প্রার্থীরা। এরই মধ্যে অন্তত 10 জনকে দল থেকে বহিষ্কার করা হলেও অবস্থা বদলায়নি। তবে বিএনপির শীর্ষ নেতাদের আশা, শেষ মুহূর্তে দলের ডাকে সাড়া দিয়ে দল সমর্থিত প্রার্থীর সমর্থনে ভোটের মাঠ থেকে সরে দাঁড়াবেন বিদ্রোহীরা। যারাই নির্বাচন করছে এরা তো আমাদের খুব ত্যাগী কর্মী, তাদের মধ্যে ইচ্ছা জাগতেই পারে, সেই জন্য তারা নিজেদেরকে পরীক্ষা করতেই পারে। কিন্তু এই পরীক্ষা করতে গেলে যে আমার দলের ক্ষতি হতে পারে সেটা তারা চিন্তা করছে, যদিও তারা ডেডিকেটেড কর্মী। দলের প্রতি যাদেরই কমিটমেন্ট আছে তাদেরকে নিশ্চয়ই আমরা নিবৃত্ত করতে পারবো। একদিকে যখন বিদ্রোহী প্রার্থীরা মাথা ব্যথার কারণ, অন্যদিকে 3 আসনে প্রার্থী শূন্যতার শঙ্কাও ভাবাচ্ছে বিএনপিকে। নির্বাচন কমিশনের আপিল নিষ্পত্তিতে বাতিল হয় যশোর 4, চট্টগ্রাম 2, কুমিল্লা 4 ও 10 আসনে বিএনপির প্রার্থীদের প্রার্থিতা। এর মধ্যে যশোর 4 আসনে দলের এক নেতা স্বতন্ত্র প্রার্থী থাকলেও বাকি 3 আসনে নেই। প্রার্থিতা ফিরে পেতে সেই 3 আসনের বিএনপি নেতারা অবশেষে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। আর সেদিকে তাকিয়ে বিএনপি নির্বাচনের নিয়ম কানুন তারা যদি অনুসরণ না করে তাহলে তো নির্বাচন বসে থাকবে না। যে 3 আসনে বিএনপির প্রার্থীরা প্রার্থিতা হারিয়েছেন সেগুলোতে অবশ্য বিএনপি জোটভুক্ত গণ অধিকার পরিষদের প্রার্থী আছে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান 2 দশক পর সিলেট সফরে যাচ্ছেন। 22 জানুয়ারি নগরীর আলিয়া মাদ্রাসা মাঠ থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তিনি। তার সফর ঘিরে উচ্ছ্বসিত নেতাকর্মী ও জেলাবাসী। বাড়ানো হয়েছে নিরাপত্তাও। দিগেন সিংহের ছবিতে ইকরামুল কবিরের রিপোর্ট। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সফরকে ঘিরে উৎসবের নগরীতে পরিণত হয়েছে সিলেট। মাইকিং, মিছিল, মিটিং সব আয়োজনে দলের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি। সর্বস্তরের জনগণের মাঝেও ব্যাপক উৎসাহ উদ্দীপনা। 1991 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনের পর থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আনুষ্ঠানিকভাবে হযরত শাহজালাল রহমতুল্লাহে আলাইহি এবং হযরত শাহপরান রহমতুল্লাহে আলাইহির মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করতেন। এরই ধারাবাহিকতায় দলের বর্তমান চেয়ারম্যান তারেক রহমানও সিলেট থেকে শুরু করবেন প্রচারণা। অধীর অপেক্ষায় আগ্রহ নিয়ে বসে রয়েছে তারেক রহমানের পবিত্র মাটি সিলেটে এক নজর দেখার জন্য। নিরাপত্তা বেষ্টনী দিয়ে নারীদেরকে বসার ব্যবস্থা করা হচ্ছে। ইনশাল্লাহ সেদিন প্রচুর নারী সমাগম হবে। আমরা প্রত্যাশা করছি স্মরণকালের সর্ববৃহৎ জনসমাবেশ সিলেটে হবে। এদিকে বিএনপি চেয়ারম্যানের সফর নির্বিঘ্ন রাখতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। জনাব তারেক রহমানের এই যাত্রা, অবস্থান, জনসভা এগুলো নির্বিঘ্ন হবে ইনশাআল্লাহ। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান 21 জানুয়ারি আকাশপথে সিলেটে পৌঁছানোর পর 22 জানুয়ারি সকালে মাজার জিয়ারত শেষে বেলা 11টায় নির্বাচনী জনসভায় যোগ দেবেন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই মঞ্চ থেকেই বৃহস্পতিবার নির্বাচনী প্রচারণা শুরু করবেন এবং এই মঞ্চ থেকেই সিলেট ও সুনামগঞ্জের প্রার্থীদের পরিচয় করিয়ে দিবেন। আলিয়া মাদ্রাসা মাঠ থেকে ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। ফ্যামিলি ও কৃষক কার্ড, দুর্নীতিমুক্ত স্বাস্থ্যসেবা, কর্মমুখী শিক্ষাসহ 8 প্যাকেজে ইশতেহার সাজাচ্ছে বিএনপি। প্রতিটি মানুষের সমান সুযোগ নিশ্চিতে অর্থনৈতিক মডেল পরিবর্তনের পরিকল্পনা দলটির। বিএনপি নেতারা বলছেন 31 দফাই ইশতেহারের মূল চালিকা শক্তি। ফ্যাসিস্টকে বিদায়ের মাধ্যমে যে জন আকাঙ্ক্ষা জন্মেছে তা ধারণ করেই চূড়ান্ত হচ্ছে বিএনপির দেশ গড়ার ইশতেহার, যার স্লোগান সবার আগে বাংলাদেশ। হাসান ওয়ালির প্রতিবেদন। নতুন যুগ সন্ধিক্ষণে বিএনপি দলীয় প্রধান থেকে জাতীয় ঐক্যের প্রতীক হয়ে ওঠা আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর শোককে শক্তিতে পরিণত করেই শুরু হয়েছে দলটির নির্বাচনী পথচলা। তবে এ যাত্রায় দলটির নেতাকর্মীদের মাঝে স্বস্তি। দেশের মাটিতে বিএনপির হাল ধরেছেন তারেক রহমান। দীর্ঘ নির্বাসিত জীবনে দেশ জাতির জন্য আঁকা নানান ভাবনা নিয়ে আলোচনা করছেন নানা শ্রেণী পেশার মানুষদের সঙ্গে। We have a plan.
for the people and for the country. শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 19 দফা, বেগম খালেদা জিয়ার ভিশন 2030-কে ধারণ করে 23 সালে জনগণের সামনে 31 দফা উপস্থাপন করে বিএনপি। ফ্যামিলি ও কৃষক কার্ড, দুর্নীতিমুক্ত স্বাস্থ্যসেবা, কর্মমুখী শিক্ষা, দেশব্যাপী কর্মসংস্থান সৃষ্টি ও ধর্মীয় নেতাদের জীবনমান উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনা দলটির। থাকছে দুর্নীতিমুক্ত বাংলাদেশের অঙ্গীকার। প্রতিটি মানুষ অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে অংশীদার হতে পারে, অংশীজন হতে পারে। এটাকে মাথায় রেখে অনেকগুলো কর্মসূচি নেওয়া হয়েছে। বিএনপি বলছে 31 দফায় ইশতেহারের মূল চালিকা শক্তি। দীর্ঘমেয়াদে সুফল নিশ্চিতে বাজেটের সঠিক ব্যবহারের মধ্য দিয়েই ফ্যামিলি কার্ডের মতো অন্যান্য সেবা নিশ্চিত করবে বিএনপি। 31 দফাতে যা যা দেওয়া আছে সেটাই হবে আমার ইশতেহারের মূল চালিকা শক্তি। এর মধ্যে ফ্যামিলি কার্ড আছে, বেকার ভাতা আছে, স্বাস্থ্য কার্ড আছে। কোথা থেকে টাকাটা আনবো সেটাও বাজেটের মধ্যেই আছে। সেই টাকাগুলোকে প্রপারলি ইউজ হয় নাই, আমরা এগুলো দিয়ে প্রপারলি ইউজ করব। ফ্যাসিস্টকে বিদায় করে মানুষের মনোজগতে যে আকাঙ্ক্ষা জেগেছে তা ধারণ করে ইশতেহার প্রণয়ন করার কথা বলছেন দলটির এই শীর্ষ নেতা। স্বৈরাচারকে বিদায় করে মনোজগতে যে পরিবর্তন, যে আকাঙ্ক্ষা জেগেছে সেটাকে ধারণ করে আমরা এটা পূরণ করার জন্য আমাদের কর্মসূচি নিয়েছি। 22 জানুয়ারি শুরু হবে নির্বাচনী প্রচারণা। এরই মধ্যে উন্মুক্ত করা হবে বিএনপির ইশতেহার, জানিয়ে জনগণের দোরগোড়ায় যাবে ধানের শীষের প্রার্থী এবং নেতাকর্মীরা। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। দুর্নীতিমুক্ত রাষ্ট্র ব্যবস্থা তৈরির লক্ষ্যে নির্বাচনী ইশতেহার সাজাচ্ছে জামাত। মুক্তিযুদ্ধ ও জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে থাকবে আলাদা গুরুত্ব। তরুণদের কর্মসংস্থান, নারীর অধিকার ও স্বাস্থ্য খাত নিয়ে বিশেষ উদ্যোগ থাকছে জোটসঙ্গী এনসিপির ইশতেহারে। ফাঁকা প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নযোগ্য ইশতেহার দেবেন এনসিপি, এমনটাই জানালেন দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও নির্বাচনী পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন। নির্বাচন যত এগুচ্ছে ভোটারদের আকৃষ্ট করতে ততই ব্যস্ত সময় পার করছে রাজনৈতিক দলগুলো। ভোটারদের প্রত্যাশা পূরণের রূপরেখা ইশতেহার নিয়ে সব রাজনৈতিক দলই কাজ করে যাচ্ছে। জামায়াতের ইশতেহারে দুর্নীতি শূন্য নতুন বাংলাদেশ বিনির্মাণে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। মুক্তিযুদ্ধ ও জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে আলাদা গুরুত্ব থাকবে বলে জানান জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। সব মানুষের মধ্যে আকাঙ্ক্ষা যে না, আমরা দুর্নীতি ছাড়া দেশ সমাজ করতে পারবো। তো এই বিষয়টার জন্য অনেক সামাজিক কর্মসূচি আছে, রাষ্ট্রীয় কর্মসূচি আছে, এগুলো আমাদের ইশতেহারে থাকবে। নারী অধিকার রক্ষায় জামাতের অবস্থান সম্পর্কে ইশতেহারে পরিষ্কার ধারণা দেওয়া হবে বলেও জানান তিনি। নারীদের অধিকার, সম্মান এবং মর্যাদা, নিরাপত্তা এই থাকবে। ক্ষমতা প্রয়োগ এবং বিচারপতি নিয়োগ এসব ক্ষেত্রে দলীয় দৃষ্টিভঙ্গি থাকবে না। এদিকে জামাতের জোট সঙ্গী এনসিপি কাজ করছে আলাদা ইশতেহার নিয়ে, যার ভিত্তি হবে স্বনির্ভরতা। এটি যখন নির্বাচনী জোট, সুতরাং নির্বাচন শেষ হওয়ার পরে এই প্রত্যেকটি দলগুলো কিন্তু তার দলীয় যে ইশতেহার, সেই ইশতেহার অনুযায়ী কিন্তু কাজ করবে। সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলো, সেগুলোর যে প্রাতিষ্ঠানিক দলীয়করণ, এই দলীয়করণের বিরুদ্ধে সবসময় এনসিপি তার সোচ্চার কণ্ঠ অব্যাহত রাখবে। বাস্তবায়নযোগ্য ইশতেহার দিবে এনসিপি, যাতে থাকবে জবাবদিহিতাও। কতটা বাস্তবসম্মত আমি জানি না, কিন্তু আমার কাছে মনে হয় যে তারা আসলে ওই ফাঁকা প্রতিশ্রুতির মধ্যেই এখনো আছে। নির্বাচনের ফলাফল যাই হোক, এনসিপি কাজ করবে তার নিজস্ব মধ্যপন্থী রাজনৈতিক ধারায়। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে। চট্টগ্রাম বন্দরে গাড়ি ছাড়ে রেকর্ড, 6 মাসে 6,500-এর বেশি যানবাহন খালাস, 1200 কোটি টাকা রাজস্ব আদায়। নির্বাচনের আগে চাহিদা বাড়ায় কারণ বলছেন ব্যবসায়ীরা। র্যাবের টিএফআই সেলে গুম ও নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা এবং 10 সেনা কর্মকর্তা সহ 17 জনের বিরুদ্ধে সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ মামলার প্রথম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেবেন গুমের শিকার ব্যারিস্টার আরমান বিন কাশেম। সাক্ষ্য গ্রহণ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন। 17 আসামির মধ্যে গ্রেফতার আছেন 10 সেনা কর্মকর্তা। পলাতক রয়েছেন মূল আসামি শেখ হাসিনা, মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক, আসাদুজ্জামান খান কামাল, বেনজির আহমেদ এবং এম খুরশিদ হোসেন সহ বাকিরা। সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামো প্রণয়নে গঠিত পে কমিশন আজ প্রতিবেদন জমা দেবে। বিকেলে কমিশন প্রধান জাকির আহমেদ খান যমুনায় প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেবেন। প্রতিবেদনে চলতি বছরের 1 জানুয়ারি থেকে আংশিক বেতন কাঠামো বাস্তবায়নের সুপারিশ করা হয়েছে বলে জানা গেছে। এটি পুরোপুরি কার্যকর হবে 2026-27 অর্থ বছরের প্রথম দিন থেকে। বর্তমানে সরকারি চাকরিজীবীদের
সর্বনিম্ন বেতন ৮,২৫০ টাকা। তবে নতুন কাঠামোতে এটি দ্বিগুণ করার প্রস্তাব রাখা হয়েছে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামো নির্ধারণের জন্য গত বছরের ২৭ জুলাই পে কমিশন গঠন করা হয়। ২১ সদস্যের কমিশনকে ৬ মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয়। সময় সংবাদে আরও থাকছে। নিরাপত্তা শঙ্কায় ভারতে খেলতে না যাওয়ায় বিসিবির সিদ্ধান্তকে সমর্থন করে আইসিসিকে চিঠি পিসিবির। আজ আবারও আইসিসির বোর্ড মিটিং। বাজারে চরম নৈরাজ্যের পর অবশেষে বাড়ছে এলপিজি আমদানি। চলতি মাসে ১২টি প্রতিষ্ঠান ১,৬৭,০০০ ও আগামী মাসে ১,৮৪,০০০ মেট্রিক টন এলপি গ্যাস আমদানির লক্ষ্য ঠিক করেছে। সব মিলিয়ে ২ মাসে দেশে আসবে ৩.৫ লাখ মেট্রিক টন এলপিজি। আর এতে রমজানের আগেই বাজারে স্থিতিশীলতা ফিরবে বলে আশাবাদী জ্বালানি উপদেষ্টা। ফারুক ভূঁইয়া রবিনের আরও একটি রিপোর্ট। ১২ কেজি সিলিন্ডারের দাম ১৩০৬ টাকা, অথচ বিক্রি হচ্ছে ২ থেকে ২,৫০০ টাকায়। তারপরও দোকানে দোকানে সাঁটানো এলপি গ্যাস না থাকার নোটিশ। গত মাসের শেষ সপ্তাহ থেকে নজিরবিহীন এমন নৈরাজ্য চলছে বাজারে। ফলে চরম ভোগান্তি পোহাচ্ছেন রান্নাঘর থেকে যানবাহন সব খাতের ভোক্তারা। সংকট চরম আকার ধারণ করলে এলপিজি আমদানিতে ঋণ সুবিধা বাড়ানো, ভ্যাট ট্যাক্স কমানো, রাষ্ট্রায়ত্ত সংস্থা বিপিসিকে আমদানির অনুমতি সহ বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়। এলপি গ্যাস আমদানিকারকদের সঙ্গে বৈঠকও করেন জ্বালানি উপদেষ্টা। নীতিগত কিছু সিদ্ধান্তের ফলে স্থবিরতা কাটিয়ে আবারও বাড়ছে এলপিজি আমদানির হার। আমদানিকারকরা জানাচ্ছেন, পরিস্থিতি অনুকূলে থাকলে চলতি মাসে ১,৬৭,৬০০ মেট্রিক টন এলপিজি আমদানি করতে পারবে ১২টি প্রতিষ্ঠান। আর আগামী মাসে আমদানির লক্ষ্য ১,৮৪,০০০ মেট্রিক টন, যা সর্বোচ্চ চাহিদার তুলনায় ৩৪,০০০ মেট্রিক টন বেশি। প্রত্যেকটা মেম্বার ওয়ার্ক করছে এবং কিছু জাহাজ অলরেডি অন দ্য প্রসেস। বাংলাদেশের প্রাইভেট সেক্টর কিন্তু অনেক বেশি অ্যাক্টিভ, এলপিজিকে বাজারে স্বল্পতা দেখতে চায় না এবং আগামীতে খুব শীঘ্রই আপনি দেখতে পারবেন যে এলপিজি সরবরাহ নিরবিচ্ছিন্ন এবং নিশ্চিত সরবরাহ চলে এসছে। জ্বালানি উপদেষ্টার আশা, আমদানি বাড়ায় স্থিতিশীলতা ফিরবে বাজারে, রোজার আগেই কাটবে সংকট। ওরা কমিটমেন্ট করছে এটা আনবে এবং ওরা বলতেছে যে রোজার আগে সাপ্লাইটা স্বাভাবিক হয়ে যাবে। আমরা আশা করতেছি যে এটা ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসবে। বর্তমানে এলপি গ্যাসের মাসিক চাহিদা ধরা হয় ১,২০,০০০ মেট্রিক টন থেকে ১.৫ লাখ মেট্রিক টন। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে ভারতের হাইকমিশন ও সহকারী হাইকমিশনগুলোতে দায়িত্বরত কূটনীতিক ও অন্য কর্মকর্তাদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় মঙ্গলবার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় ভারতের একাধিক গণমাধ্যম। ঢাকায় ভারতের প্রধান হাইকমিশন এবং খুলনা, রাজশাহী, চট্টগ্রাম ও সিলেটে সহকারী হাইকমিশনগুলো থেকে কূটনীতিক ও অন্যান্য কর্মকর্তাদের পরিবারের সদস্যদের দেশে ফেরানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। গণমাধ্যমের তথ্য মতে, নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে কূটনীতিকদের জন্য বাংলাদেশকে নন ফ্যামিলি পোস্টিং ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। ভারতীয় কূটনীতিকদের বরাত দিয়ে সে দেশের সংবাদ মাধ্যম দ্য হিন্দু এক প্রতিবেদনে জানিয়েছে, কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নেওয়া হলেও বাংলাদেশের ভারতীয় হাইকমিশন ও সহকারী হাইকমিশনগুলো পূর্ণ সক্ষমতার সঙ্গে কাজ চালিয়ে যাবে। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দিকে আগ্রাসনের হাত বাড়ানো হলে সেই হাত কেটে ফেলার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সেনাবাহিনীর মুখপাত্র। সর্বোচ্চ নেতার উপর হামলা ইসলামী বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা শামিল হবে এবং জিহাদের ফতোয়ার পথ খুলে দেবে বলেও সতর্ক করেছে ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশন। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও বলেন, এমন হামলা মানেই ইরানি জাতির বিরুদ্ধে পূর্ণ মাত্রার যুদ্ধ। এদিকে ইরানে মানবাধিকার পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে শুক্রবার জরুরি বিশেষ অধিবেশন ডেকেছে জাতিসংঘ মানবাধিকার পরিষদ। নিরাপত্তা শঙ্কায় ভারতে বাংলাদেশের খেলতে না যাওয়ার সিদ্ধান্তকে সমর্থন করে আইসিসিকে চিঠি দিয়েছে পিসিবি। আজ আবারও মিটিং ডেকেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। বিসিবির অবস্থানকে সমর্থন করে পিসিবির পাঠানো চিঠির পরই বোর্ড মিটিং ডাকে আইসিসি। বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের বিষয়ে সমর্থন জানিয়েই চিঠি দেয় পিসিবি, যার কপি আইসিসির সদস্যদেরও পাঠানো হয়। ধারণা করা হচ্ছে আজকের বৈঠকের পরই জানা যাবে চূড়ান্ত সিদ্ধান্ত।
তবে এই বোর্ড মিটিং কি পাকিস্তান ক্রিকেট বোর্ডের চিঠি পাঠানোর পরই ডাকা হয়েছে কিনা তা নিয়ে নিশ্চিত করে কিছু জানা যায়নি। এমন খবর প্রকাশ করেছে ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো। তবে কয়েক দফায় আলোচনার পরও আইসিসি এখনও ভেন্যু পরিবর্তনের ব্যাপারে কোনো সিদ্ধান্ত জানায়নি। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ত্রয়োদশ নির্বাচনের প্রার্থী তালিকা চূড়ান্ত। 298 আসনে লড়বেন 1967 জন। প্রতীক বরাদ্দ চলছে, কাল থেকে প্রচারণা শুরু। ভোটের দিন ঠিক রেখে পাবনা 1 ও 2 আসনের নতুন তফসিল। ইসির বিরুদ্ধে এবার আইনি লড়াইয়ে প্রার্থিতা হারানো বিএনপির 3 নেতা। অর্ধশত আসনে দাপিয়ে বেড়াচ্ছেন বিদ্রোহীরা। শেষ পর্যন্ত দলের ডাকে সাড়া দেওয়ার আশায় হাইকমান্ড। এবং 2 দশক পর আজ সিলেট যাচ্ছেন তারেক রহমান। কাল মাজার জিয়ারতের পর নির্বাচনী প্রচারণা শুরু। আলিয়া মাদ্রাসা মাঠের জনসভা জনসমুদ্রে রূপ নেয়ার আশা, নেতাকর্মীদের উচ্ছ্বাস। এই ছিল সকাল 10টার সময় সংবাদে। এরপর এ সময়ের বাণিজ্যের সঙ্গে থাকবেন সহকর্মী ফরহাদুর রহমান। নিবিড়, আপনাকে ধন্যবাদ। এ সময়ের বাণিজ্য নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।